আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। সবাইকে স্বাগতম আজকের এই ফেসবুক লাইভে। তোমরা যারা যুক্ত হয়েছ সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। তোমরা জানো এই করোনা পরিস্থিতিতে তোমাদের জন্য এই বিশেষ আয়োজন, এতে তোমাদের অবশ্যই অনেক উন্নতি হবে। যাই হোক, আজ তোমাদের সপ্তম শ্রেণীর সপ্তম অধ্যায়, এই অধ্যায়ে বাংলাদেশের জলবায়ু এই বিষয়ের উপর তোমাদের আলোচনা। তো আলোচনাটা তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে। আর এই অধ্যায়টা আশা করি তোমরা আগেই ভালো করে পড়েছো, রপ্ত করেছো। তো তোমাদের শিরোনামটা দেখছো বাংলাদেশের জলবায়ু, সপ্তম অধ্যায়। এখন আমরা যদি জলবায়ু শব্দ দুটো নিয়ে কথা বলি, লক্ষ্য করো, জলবায়ু, জল শব্দের অর্থ পানি, আমরা যাকে পানি বলি, আর বায়ু বাতাস সাধারণ অর্থে বুঝি। তো আসলে শব্দ দুটো জলবায়ু হলেও এর সাথে কিন্তু যুক্ত অনেক কথা। এই জলবায়ুর সাথে আমাদের পুরো পরিবেশটা যুক্ত আছে। এখানে তাপমাত্রা, বৃষ্টিপাত, তারপর তাপমাত্রা কম বেশি এটা তো হতে পারে, তারপরে এই এলাকাভিত্তিক বিভিন্ন রকমের যে আবহাওয়ার অবস্থা, এই সব কিছুই কিন্তু নির্ভর করতেছে এই জলবায়ুর উপর। তো তাহলে আমরা যদি বলি যে আবহাওয়া, আমরা দুটো শব্দ সবসময় ব্যবহার করে শুনে থাকি, যে আবহাওয়া আর একটা হলো জলবায়ু। এই দুটো শব্দ আমরা শুনে থাকি। যে আবহাওয়া তো আমরা জানি যে টেলিভিশন, রেডিওই বলছে যে আজকের আবহাওয়ার পূর্বাভাস, ঝড় হতে, বিভিন্ন রকমের পরিস্থিতি। এটা কিন্তু অল্প সময়ের একটা, একদিনের বা কয়েক ঘন্টার বা 1 ঘন্টার ভিতরে আবহাওয়াটা পরিবর্তন হতে পারে। কিন্তু জলবায়ু বলি, জলটা বাস্তবে কিন্তু ওরকম নয়। জলবায়ুটা হলো 30 থেকে 40 বছরের যে আবহাওয়ার যে গড় ফল, 30-40 বছর ধরে যে আবহাওয়াটা সেই এলাকায় বিরাজ করছে, তারই একটা গড় ফলই হবে জলবায়ু। তাহলে আমরা এবার বুঝতে পারছি যে আবহাওয়া এবং জলবায়ুর ভিতরে একটা পার্থক্য আছে। তাহলে আবহাওয়াটা হলো কি দৈনন্দিন অবস্থা, মানে এই জলবায়ুর যে দৈনন্দিন অবস্থা, এটাকে আবহাওয়া বলি। আর যদি একটা দীর্ঘকাল ধরে কোনো এলাকায়, অঞ্চলে যদি দীর্ঘকাল ধরে একটা অবস্থা বিরাজ করতে থাকে সেটা বলি। এবং এই জলবায়ুটা দেখা যায় পৃথিবীর ভৌগোলিক অবস্থান, তারপরে অক্ষাংশ, দ্রাঘিমার বিভিন্ন কারণে এর কিন্তু পরিবর্তন হয়। কারণ বাংলাদেশ একটা ছোট দেশ, এই দেশে দেখা যাচ্ছে দক্ষিণ অঞ্চলে এক ধরনের আবহাওয়া বিরাজ করছে, আবার উত্তর অঞ্চলে এক ধরনের। দক্ষিণ অঞ্চলে যখন বেশ গরম গরম ভাব, উত্তর অঞ্চলে তখন খুব শীত। আবার গরমের সময় দেখা যায় যে দক্ষিণ অঞ্চলের তুলনায় উত্তর অঞ্চলে গরমও বেশি পড়ে, শীতও বেশি পড়ে। এটা বাংলাদেশের কথা। এরকম বিশ্বের বহু দেশ আছে। কিছু কিছু দেশ আছে যেটা বরফে ঢাকা থাকে, আবার কিছু দেশ আছে একেবারে মরুভূমি, খুবই উত্তপ্ত হয়, দিনের সূর্যের আলো সেখানে বাইরে দাঁড়ানোই কঠিন হয়ে যায়। এরকম পরিস্থিতিতে বিভিন্ন রকমের আছে। দেখতে আমরা আবহাওয়া এবং জলবায়ু সম্পর্কে এটা জানলাম। তবে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, যেহেতু বাংলাদেশের জলবায়ু এই অধ্যায়টা বেশ বড়, তবু আমি চেষ্টা করব এই অধ্যায়টা আজকেই যাতে শেষ করা যায়। এই অধ্যায়ে আমরা যে বিষয়গুলো, যে টপিকসের উপর আলোচনা করব, যেমন বাংলাদেশের জলবায়ুর প্রকৃতি, এই যে আমরা দেশে বাস করি বাংলাদেশ, এই যে এর জলবায়ুটা কেমন প্রকৃতির, এটা আমাদেরকে একটু জানতে হবে। তো আমরা এই বাংলাদেশের জলবায়ুর প্রকৃতি জানতে গিয়ে আমরা দেখি যে
বাংলাদেশে বিরাজ করছে 6টা ঋতু। তো এই 6টা ঋতু থাকলেও মূলত আমরা দুটো ঋতুকে বিশেষভাবে আমরা বুঝতে পারি, যেমন শীতকাল আর একটা হলো গ্রীষ্মকাল। শীত হলে আমরা বুঝতে যে আমাদের শীত শুরু হয়েছে, আমাদের শীতের কাপড় চোপড় লাগছে, গরম অনুভব করার জন্য আমাদের যা যা দরকার সেটা প্রয়োজন হচ্ছে। অপরদিকে গ্রীষ্মকালে এর বিপরীতটা, সূর্যের প্রখর তাপ, বাইরে এই যে আমরা এই দুটোই দেখে। তো দেখা যাচ্ছে যে আমাদের দেশে শীতকালে তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের ভিতরেই থাকে, যদিও উত্তরাঞ্চলে কখনো কখনো 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নেমে আসে। আবার দক্ষিণাঞ্চলে এটা সবসময় এতটা হয় না, কারণ সমুদ্র নিকটবর্তী থাকলে সেখানে তাপমাত্রা কিছুটা মানে ভারসাম্য বজায় থাকে। যেহেতু বাংলাদেশ একটা সমভাবাপন্ন, অর্থাৎ তাপমাত্রা বা জলবায়ুতে একটা সমভাবাপন্ন দেশ, এদেশে বেশি শীতও হয় না, দেশের উত্তরাঞ্চলে কিছু মৃদু শৈত্যপ্রবাহ হয়, শীতও খুব প্রকট আকার ধারণ করে। সেই তুলনায় দক্ষিণাঞ্চলটা তুলনামূলকভাবে কম হয়, তাপমাত্রা অতটা নামে না, 4-5 ডিগ্রি সেলসিয়াসে নামে না। এখানে তাপমাত্রা বেশ 10-15 ডিগ্রির ভিতরেই থাকে। তো আমরা দেখেছি যে এই জেলাভিত্তিক যে জেলাগুলো একটু শীত খুব বেশি হয় সেটা হলো কি ঠাকুরগাঁও, পঞ্চগড় আর হলো শ্রীমঙ্গল। এই 3টে অঞ্চলে কিন্তু শীতকালে অনেক শীত অনুভূত হয়। ওই অঞ্চলে যারা বসবাস করে এখানেই ওই সমস্ত অঞ্চলে শীত বেশি আছে। আর আমাদের দেশে গ্রীষ্মকালে দেখা যায় যে গ্রীষ্মকালে তাপমাত্রা তো বাড়েই, তবে সাধারণত গড় তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ 34 আর সর্বনিম্ন 21 এরকম উঠানামা করে দেখা যায়। এখন কথা হলো এই যে জলবায়ু পরিবর্তন হয়, কেন হয়? এই পরিবর্তনের একটা কারণ আছে, কারণ ছাড়া তো কোনো জিনিস হয় না, আমরা জানি। তো এই জলবায়ু পরিবর্তনের কারণগুলোর ভিতরে আমরা যেটা দেখি যে আমাদের দেশে স্থানভেদে যে তাপমাত্রা কোথাও বাড়ছে, কোথাও কমছে, আর এটা নির্ভর করে ওই এলাকার ভৌগোলিক অবস্থান, তারপরে সেখানকার বৃষ্টিপাতের পরিমাণ, আবহাওয়ার অবস্থা ইত্যাদির উপর। তো এই যে তাপমাত্রার যে কারণগুলোর ভিতর আমরা সবচেয়ে যেটা আমরা বেশি দেখি যে এই যে আবহাওয়ার যে পরিবর্তন হচ্ছে, জলবায়ুর পরিবর্তন হচ্ছে, এটা কিন্তু একটা সুদূর প্রসারী এবং দীর্ঘমেয়াদী একটা ব্যাপার। কারণ হলো কি যে আমরা এর ভিতর মনুষ্য সৃষ্টি কারণও আছে, আবার প্রকৃতিগতভাবে মানে প্রকৃতি থেকেও আছে। তো আমরা যে মনুষ্য সৃষ্টির দিক বিবেচনা করি, যে মানুষ তার দৈনন্দিন প্রয়োজনে বা আধুনিকতার কারণে মানুষ বেশি আরাম আয়েশের জন্য যে আবিষ্কারগুলো হচ্ছে, বিভিন্ন আবিষ্কার, এই আবিষ্কারের ফলে আমরা যে আরাম আয়েশ অনুভব করছি, যেমন এসি ব্যবহার করছি, বিভিন্ন এই গাড়ি ব্যবহার করতে গেলে জ্বালানি ব্যবহার হচ্ছে, তারপরে নির্মাণের জন্য ইট পোড়ানো হচ্ছে,
এইরকমভাবে একের পর এক আমরা যে পরিবেশের উপর যে নির্যাতন করছি, বলা যায় নির্যাতন, আমাদের নিজেদের আরামায়েশের জন্য, যে প্রকৃতি তার মূল অবস্থানে থাকতে পারছে না। আর এই কারণে কি হচ্ছে, গ্রিন হাউস ইফেক্ট বলে একটা কথা আছে, গ্রিন হাউস ইফেক্ট। এই গ্রিন হাউস ইফেক্টের কবলে পড়ে পৃথিবীর তাপমাত্রা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। এখন গ্রিন হাউস ইফেক্টটা কি? গ্রিন হাউস ইফেক্ট, গ্রিন শব্দের অর্থ সবুজ, হাউস শব্দের অর্থ বাড়ি বা ঘর। এখন সবুজ ঘর কথাটা একটু শুনতে কেমন মনে হয়, তোমরা হয়তো অনেকে বুঝতে পারছো না, কিন্তু তোমাদের বোঝার কারণ, না বোঝার কারণ নেই। তোমরা সপ্তম শ্রেণীর স্টুডেন্ট যারা, তোমরা আমাদের ইংলিশ টেক্সট বইয়ে দেখো যে একটা অধ্যায় আছে, ক্লাইমেট চেঞ্জ একটা অধ্যায় আছে, সেই অধ্যায়ে কিন্তু এই গ্রিন হাউস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে। এই ক্লাইমেট চেঞ্জ আসলে কেন হয়? এই যে মানুষের, বললাম যে মানুষ তো তার প্রয়োজনে বৃক্ষ নিধন করছে। গাছ কাটলে কি হয়? গাছ কাটলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, সেখানে বৃষ্টিপাত কমে, সেখানে বৃষ্টিপাত ঠিকমতো হয় না, বায়ুতে অক্সিজেনের ভারসাম্য বজায় থাকে না, পরিবেশের একটা ভারসাম্য, বৃষ্টি হয় অথবা অতি খরা হয়। এইভাবে দেশের পরিবেশের উপর একটা ভারসাম্যহীনতা কাজ করে। যেমন শীত দেরিতে আসতেছে, আবার দেরিতে যাচ্ছে, অথবা কখনো দেখা যায় শীত অনেক আগে চলে আসছে, আবার অনেক আগে আগে শীত চলে গেছে। কখনো কখনো গরম বেশি পড়তেছে, যেটা হওয়ার কথা না। এই যে একটা ভারসাম্যহীনতার ভিতর আমরা দিন কাটাচ্ছি। এখন এইভাবে তো চলবে না। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এইভাবে যদি চলতে থাকে তো আমরাই এর জন্য সাফার করব। আসলে লক্ষ্য করলে দেখা যায় যে বিশ্বের যে সমস্ত উন্নত দেশগুলো কিন্তু এই আধুনিক যন্ত্রপাতি, তাদের গাড়িদের, আর তারাই কিন্তু এই বায়ুমণ্ডলকে বেশি দূষিত করছে। এই গ্রিন হাউস গ্যাস সেই সমস্ত দেশগুলোই বেশি নির্গত করছে। কিন্তু আমাদের বাংলাদেশটা অত উন্নত না, অত শিল্প উন্নত না। আমাদের বাংলাদেশ, আমরা যারা বসবাস করি, আমাদের দেশ অনেকটা এখনো দেশ হিসেবে আমরা যদিও পরিগণিত হয়েছি, কিন্তু এখন আমরা ওই উন্নত অবস্থানে যেতে পারিনি। কিন্তু উন্নত দেশগুলোর দিকে তাকালে দেখা যায় যে তারাই বায়ুকে, এই জলবায়ুর যে পরিবর্তনের জন্য আসলে সেই সমস্ত দেশগুলো দায়ী। তো সেখানে যদি তারা যদি একটু নিয়ন্ত্রণ করত, যদিও এর জন্য প্রতি বছরই জলবায়ু নিয়ন্ত্রণের জন্য বৈঠক হয়, আলোচনা হয়, কিন্তু উন্নত দেশগুলো তাদের যথাযথ পদক্ষেপ না নেওয়ার ফলে কিন্তু এই গ্রিন হাউস ইফেক্ট যেটা, এটা বেড়েই চলেছে। যাই হোক, আমরা যেটা বলছিলাম যে এখন গ্রিনের কথাটা একটু সংক্ষেপে, তোমরা যেহেতু সপ্তম শ্রেণীতে তোমরা ক্লাইমেট চেঞ্জ ইংলিশ বইয়ে পড়েছো, এখানে আমি তোমাদের একটু ধারণা দিতে চাচ্ছি। সেটা হলো যে সমস্ত শীত প্রধান দেশ আছে, যে সমস্ত দেশে তুষারপাত হয়, মানে তুষারে ঢেকে যায়, সেসব দেশে শাকসবজি, বিভিন্ন চারা গাছ উৎপাদনের জন্য তারা কি করে, কাঁচ দিয়ে ঘিরে ঘর বানায়। অনেক বড় খামার আছে, সেখানে উপরে ছাদ কাচের, সাইডে যে বেড়া আমরা যাকে বলি, বেড়া বা ওয়াল, সেটাও কাচের থাকে। এই কাঁচ দিয়ে এই ঘরের ভিতর গাছ লাগানো হয়, যেহেতু আলো যেতে পারে, তাপও যেতে পারে। কিন্তু মজার ব্যাপার হলো, কারণ সূর্যের আলো এবং তাপ, তোমরা জানো যে সূর্য পৃথিবী থেকে 30 লক্ষ মাইল দূরে। এই 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে কিন্তু আলো এবং তাপ দুটোই পৃথিবীতে এসে পৌঁছায়। এবং ওই পদ্ধতি তাহলে যে ওই তাপগুলো আটকে থাকে, ট্রাপিং হয়ে থাকে ওই কাঁচের ঘরে। যখন সূর্যের আলো থাকে না, বিশেষ করে রাতের বেলা, ওই তাপটা ধরে রাখে, ওই তাপে ভিতরে আর বরফ জমতে পারে না, ওই গাছগুলো তরতাজা থাকে এবং প্রাপ্ত হয়। এখন এই কনসেপশন থেকে কিন্তু এই গ্রিন হাউস ইফেক্টটা আমাদের আসছে পরিবেশের উপর। তা পরিবেশের উপর কি হচ্ছে, তোমরা জানো আমাদের পৃথিবীতে বেশ কয়েকটা স্তর আছে, স্তর।
এই স্তরকে আমরা, এই স্তরে একটা স্তর আছে ওজোন স্তর। এই স্তরে কি হয়, ওজোন স্তরে যখন গ্যাসের ফলে কি হচ্ছে, ওই ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে। বড় একটা পর্দা দিয়ে ঢাকা, পৃথিবীটা একটা পর্দা দিয়ে ঢাকা। এই পর্দাটার কাজ কি, এই সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে শুরু করে যে ক্ষতিকর রশ্মিগুলো পৃথিবীতে, অর্থাৎ পৃথিবীর তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করা, রেগুলেটর, যেমন ফ্যান চালায় বা বিভিন্ন জিনিস ব্যবহার, সেখানে যেমন নিয়ন্ত্রণ যায়, ওই নিয়ন্ত্রণের জন্য যে পর্দা বা যে ছাইমানা থাকে, একটা ছাইমানা বলা যেতে পারে, এই ছাইমানা দিয়ে পৃথিবীটা থাকে, চারিদিক থেকে ঢাকা আছে সূর্যের আলো থেকে সব কিছুকে রক্ষা করার জন্য। যতটুকু তাপের দরকার, যেখানে যতটুকু তাপমাত্রার যে নিয়ন্ত্রণটা পুরো ওজোন স্তর করে থাকে। এখন কোনো ক্রমে যদি ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হয়, যেমন আমরা যদি সাপোজ আমাদের স্কুলের মাঠে একটা অনুষ্ঠান করছি, সেই অনুষ্ঠানে যে আমরা ছাইমানাটা আমাদের এই পৃথিবীর যে ছাইমানা আছে, সেই ছাইমানাটা কি হচ্ছে, এই পরিবেশের ভারসাম্যতাহীনতার কারণে সেটা মানে ক্ষতিগ্রস্ত হয়ে সেখানে এরকম ছিদ্র ছিদ্র হয়ে গেছে। ছিদ্র হওয়ার ফলে কী হচ্ছে, সূর্যের তাপ সরাসরি পৃথিবীতে পৌঁছাচ্ছে। আর এই সূর্যের তাপে যে ক্ষতিগ্রস্ত যে রশ্মিগুলো আছে, সেইগুলো এই পৃথিবীকে ক্ষতিগ্রস্ত করছে, পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে। আর তাপমাত্রা বাড়ানোর ফলে কি হচ্ছে, তোমরা জানো মেরু অঞ্চলে বরফের পাহাড়, হাজার হাজার কিলোমিটার এলাকা নিয়ে বরফের পাহাড় আছে। এই বরফ কি হচ্ছে, যখনই পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে ধীরে ধীরে, ওই বরফটা গলতে শুরু করছে। বরফ গলে গলে কি হচ্ছে, সমুদ্রে সেই বরফগলা পানি সমুদ্রে আসছে। সমুদ্রে আসলে কি হবে, সমুদ্রের পানি বেড়ে যাবে, সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে। পানির উচ্চতা বেড়ে যাওয়ার ফলে কি হচ্ছে, ওই পৃথিবীর যত নিম্ন অঞ্চলগুলো আছে, যে সমস্ত দেশগুলো একটু নিচু, সেই সব দেশগুলো কিন্তু ধীরে ধীরে পানির নিচে তলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবং কিছু কিছু দেশ অলরেডি অনেকটা গেছে। আবার বাংলাদেশের জন্য কি, বাংলাদেশের দক্ষিণ অঞ্চলটা একটু নিচু, এবং দক্ষিণ অঞ্চলটা অনেকটা সেই রকম বিজ্ঞানীরা বলছে যে আগামী 30 বছরের ভিতর বাংলাদেশের একটা 1/3 অংশ পানির নিচে চলে যেতে পারে, যদি পরিবেশের ভারসাম্যকে আমরা ঠিক না রাখতে পারি। যাই হোক, তাহলে আমাদের মতন গরিব দেশের জন্য কিন্তু বেশ ঝুঁকিপূর্ণর ভিতর আছে, আমরা যদি এই পরিবেশের ভারসাম্যকে ঠিক না করতে পারি, জলবায়ুকে নিয়ন্ত্রণ করতে না পারি। তো আমরা আমাদের মতো একটা ছোট দেশ শুধু চেষ্টা করলে এটা আমরা করতে পারবো না, বিশ্বের অন্যান্য দেশগুলোকে এগিয়ে আসতে হবে। তারপরও আমরা ছোট বলে যে আমরা বসে থাকলে চলবে না, আমাদেরকে এখন থেকে বুঝতে হবে। আর তোমরা যারা শিক্ষার্থী আছো, তোমাদেরকে এখন থেকে এই বিষয়টা খুব খেয়াল করে মাথার ভিতর ঢুকিয়ে নেবে যে পরিবেশকে কোনো অবস্থা আমরা ধ্বংস করবো না, নষ্ট করব না। আমরা কিন্তু ছোট ছোট কাজ করি, ছোট ছোট কাজ করে মনে করি যে এতে কী হবে, এতে কী হবে। আসলে আমরা সর্বদা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, পরিবেশকে আমরা যদি ঠিক রাখতে পারি, বেশি করে গাছ লাগাই, গাছ কাটবো না, গাছ লাগাবো। তারপরে যেগুলো মারাত্মক ধোঁয়া সৃষ্টি হতে পারে, যেগুলো পরিবেশ নষ্ট হতে পারে, সেই সমস্ত কাজ থেকে আমরা দূরে থাকবো। তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র, তোমরা জানো যে অল্প অল্প করে বিন্দু থেকে সিন্ধু হয়। তো আমরা যদি মনে করি যে আমরা একা করে কি করব, অন্যান্য দেশ করতেছে না, না আমরা করি এরকম, আমাদের দেখা দেখে অন্যরা করবে। এরকম করতে করতে একসময় আমাদের পুরো পরিবেশটা অনেক সুন্দর হবে, এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করলে মানবকুল বাঁচবে, প্রাণীকুল বাঁচবে। অন্যথায় কিন্তু আমাদের প্রাণীকুল ধীরে ধীরে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। তো যাই হোক, আমরা তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে গ্রিন হাউস ইফেক্ট বা এই যে গ্যাস, যেটা আমরা বলছি যে গ্রিন হাউস গ্যাস, এই গ্যাসটা কি আসলে, এইটা আমাদের কিন্তু এখন ভীষণভাবে লক্ষ্য করবো। আমরা যে যা করি না কেন, এই গ্রিন হাউস গ্যাস যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে ভবিষ্যতের জন্য আমরা যারা এখন আছি আমরা হয়তো কিছুটা রক্ষা পাবো, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম বড় রকমের হুমকির সম্মুখীন হবে। তো তোমরা একটু ধারণা হলো। এখন এই যে জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের এখন কি কি সমস্যা হতে পারে। সমস্যার কথা বড় সমস্যা বললাম যে তাপমাত্রা বৃদ্ধি পেলে
বরফ রাশি গলতে শুরু করছে, আর বরফ রাশি গলতে শুরু করলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাবে, নিম্ন অঞ্চল প্লাবিত হবে, এটা তো বুঝতেই পারলে। এখন এর পরবর্তী আরও যেগুলো আমরা, এটাও বিজ্ঞানীরা বলছে যে এখন থেকে 25-30 বছর পরে এরকম শুরু হবে। অলরেডি কিছু কিছু আমাদের দক্ষিণাঞ্চলে কিছু কিছু অঞ্চল শুরু হয়ে গেছে, যেমন যে আয়লা হলো, সে আয়লার ফলে যে জলোচ্ছ্বাস হয়েছিল সেইখান থেকে কিন্তু বহু অঞ্চল এখনও পানির নিচে আছে। এখনও কিন্তু সেখানে শুধু মাছের চাষ বা এইগুলো ছাড়া আর অন্যান্য ফসলাদি কিন্তু হচ্ছে না। এটা কিন্তু আমাদের জন্য একটা বড় হুমকির সম্মুখীন অলরেডি আমরা হয়ে গেছি। এখন বাকিটা আমাদেরই করতে গেলে অবশ্যই আমাদেরকে এ ব্যাপারে আরও তৎপর হতে হবে। এরপর আমরা যেটা বলছিলাম যে জলবায়ুর যে পরিবর্তনের ফলে আমাদের যে সৃষ্টি, মানে যে দুর্যোগ সৃষ্টি হতে পারে, এই দুর্যোগের ভিতর আমরা যতগুলো দুর্যোগ দেখি, যেমন বর্তমানে যেমন বন্যা পরিস্থিতি, বাংলাদেশের বন্যা পরিস্থিতি প্রতি বছরই হয়ে থাকে, কিন্তু এবার তো আরও বেশ প্রকট আকার ধারণ করেছে। তোমরা জানো যে কয়েক মাস ধরে প্রায় 30 লক্ষের উপরে মানুষ তারা পানির ভিতর বসবাস করছে। তাদের ফসলাদি, গবাদি পশু থেকে শুরু করে তাদের বাড়িঘর সব পানির নিচে। তোমরা টেলিভিশনের খবরে তোমরা দেখে থাকবে যে তারা কত দুর্বিষহ জীবনযাপন করছে। সরকার চেষ্টা করছে, কিন্তু পানি, এটা তো এত পানি রাশি এত সম্ভব না যে পাম্প দিয়ে সেচে সরাই দিলাম, বা 10 দিন 15 দিন বা 20 দিন লাগলো পানিটা সরাইতে, কিন্তু এর তো সুযোগ নাই। এই পানিটা আসছে, এগুলো কিন্তু এরই একটা ফলাফল। এই যে বন্যা হতে পারে, জলোচ্ছ্বাস, তারপর ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস। তোমরা জানো যে ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাস বাংলাদেশের পদ্মে প্রতি বছরই কমপক্ষে একবার একটা চলে যায়, বিশেষ করে নভেম্বরের দিকে, অক্টোবর নভেম্বর দিকে এটা হয়ে থাকে। এরই ফলশ্রুতি যেমন সিডর হলো, আয়লা হলো, সম্প্রতি ঘটে গেল আমফান, তার আগেও আরও কিছু কিছু ঝড় ঘটে গেছে, যে ঝড়গুলো প্রচুর জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও সম্প্রতিকালের ঝড়গুলো ওই জানমালের তুলনামূলকভাবে কম ক্ষতি হচ্ছে, কারণ আধুনিকতার ছোঁয়ায় মানুষকে সতর্ক করে দেওয়া সম্ভব হচ্ছে। আমরা এর পূর্বাভাস জানতে পারছি, মানুষ সতর্ক হচ্ছে। তারপর সরকার তার বিভিন্ন রকমের পদক্ষেপের ফলে দক্ষিণ অঞ্চলে যে সমস্ত এলাকায় এই ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস হতে পারে, সে সমস্ত এলাকায় আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। এ ব্যাপারে সরকার যেমন তৎপর হয়েছে, শুধু সরকার তৎপর হলেই তো হবে না, আমাদের জনগণের কিন্তু সচেতন হতে হবে। তো সচেতন থাকলে আমরা কিন্তু এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগের মানে মোকাবেলা তো ওইভাবে ঠিক বলা ঠিক না যে আমরা মোকাবেলাই করতে পারবো। আসলে তো প্রকৃতির থেকে সেটার মোকাবেলা তো আসলে কেউ করতে পারে না। কিন্তু আমরা যদি সতর্ক হই, আমরা যদি সচেতন হই, তাহলে এর ক্ষয়ক্ষতি অনেক কমে যায়। যেমন 70 সালের যে জলোচ্ছ্বাস এবং ঘূর্ণিঝড় হয়েছিল, তাতে যে 30 লক্ষের মতন মানুষ মারা গেছিল, কিন্তু বর্তমান কিন্তু সেরকম হচ্ছে না। কেন হচ্ছে না? এই যে মানুষ সচেতন হচ্ছে, মানুষ অনেক আগে থেকে এ ব্যাপারে সতর্ক হয়ে এর মোকাবেলা করতে পারছে। আমি সেটার কথাই বলছি যে সতর্ক হলে আমরা কিন্তু জিনিসটাকে স্মুথলি মোকাবেলা করতে পারো, ক্ষয়ক্ষতির পরিমাণ, জানমালের ক্ষতিগুলো কম হবে এইগুলা। তো এটা গেল জলোচ্ছ্বাস বললাম। তারপরে যেমন কালবৈশাখী হয়। কালবৈশাখীটা কি? তো দেখা যায় যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আমাদের দেশে হঠাৎ করে একটু কালো মেঘ, বিশেষ করে এই উত্তর পশ্চিম দিকটায় একটু কালো মেঘ হয়। অল্প সময়ের ভিতর সব কিছু তছনছ করে দেয়, গাছপালা ভেঙে চুড়ে, বাড়িঘর উড়িয়ে, গ্রামে কাঁচা ঘর এগুলো উড়িয়ে, এবং একটা এলাকায় হয়, সব জায়গায় যে হয় তা না, একটা এলাকা হঠাৎ করে হয়ে গেল, এইভাবে নষ্ট করে দেয়। যেমন কালবৈশাখী, এটা কিন্তু জলবায়ুর এই পরিবর্তনের ফলে কিন্তু হয়ে থাকে। তারপরে এই কালবৈশাখী গেল, আর আরও আছে নদী ভাঙন আছে। নদী ভাঙনও কিন্তু এই কারণে হয়ে থাকে। যেমন আমাদের দেশে অসংখ্য নদী আছে, এই অসংখ্য নদীগুলো এর বেশিরভাগ নদীর কিন্তু উৎপত্তিস্থল হিমালয় পর্বতের ওখান থেকে। হিমালয় পর্বতের ওখান থেকে যে বরফ গলে
বড় বলে গেলে ওখান থেকে পানি প্রবাহিত হয়ে ভারতের ভিতর দিয়ে বাংলাদেশের ভিতর দিয়ে চলে যায় বঙ্গোপসাগরে। তো এইভাবে কিন্তু এই পানি প্রবাহিত হয়। আর নদীগুলো তো আঁকাবাঁকা, নদীগুলো নর্মালি প্রকৃতিগত আঁকাবাঁকা হয়ে থাকে। তারপর আমাদের দেশের নদীগুলো আরও বেশি আঁকাবাঁকা মনে হয়। বিশ্বের অন্যান্য যে নদীগুলো দেখা যায় বড় বড় নদী, সেসব নদীগুলো কিন্তু অনেকটা আঁকাবাঁকা কম। বাংলাদেশের নদীগুলো খুবই আঁকাবাঁকা নদী। এই আঁকাবাঁকা হলে নদীর যে বাঁক, এক বাঁক থেকে আরেক বাঁকে যেতে গেলে যে পানির যে স্রোত, যখন নদীতে পানি বেশি হয়ে যায়, ওই দিকের বন্যা বা অতিবৃষ্টির ফলে যে পানি যখন এই অতিরিক্ত পানির চাপে নদী তখন এই পানি ধারণ করতে পারে না, তখন খুব দ্রুত বেগে এই পানিগুলো প্রবাহিত হওয়ার চেষ্টা করে। তখন কি হয়, এই পানিগুলো পাশে যখন এই পাড় ভাঙা শুরু করে, পাড় ভাঙতে ভাঙতে গ্রামকে গ্রাম ভেঙে ফেলে, আবার অন্য পাড়ে আবার চড়া পড়তে থাকে, এমনও দেখা যায়। তো এরকম একটা গান আছে না, নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা, একটা কথা আছে, তোমরা এটা জানো। তো এরকমই নদীর আসলে এক কুল ভাঙা আর এক কুল গড়া, এইভাবে চলতে থাকে। এবার আমরা দেখেছি যে বহু স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান, 3 তলা 4 তলা সুন্দর সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান চোখের নিমেষে, তোমরা যারা টেলিভিশনে দেখিয়েছে বা তোমরা অনেক সময় ইউটিউবে বা ফেসবুকেও তোমরা এটা দেখতে পাবে যে অনেকে, যেহেতু এখন আধুনিকতার কারণে সবার কাছে মোবাইল ক্যামেরা থাকে, অনেকে দেখা যাচ্ছে বিল্ডিংটা ধীরে ধীরে পানির নিচে চলে যাচ্ছে, সেই ছবিটাও আমরা দেখতে পাচ্ছি। তো খুবই দুঃখজনক যে এইরকমভাবে নদী ভাঙনে বাংলাদেশে যে কত ক্ষয়ক্ষতি হয় বছর। এখন এটা কীভাবে রোধ করা যাবে? রোধ করার জন্য যদি নদীর পাড়ে গাছ থাকে, প্রচুর গাছ থাকে, সেক্ষেত্রে কিন্তু ওই গাছের শিকড় নদী ওই মাটিকে আঁকড়ে রাখে। তারপর আর কি করা যেতে পারে, যে সমস্ত এলাকায় ভাঙন প্রবণ এলাকায় প্রতি বছর এর জন্য শত শত কোটি টাকা খরচ করছেন, কিন্তু তার ফলেও আমরা কাঙ্ক্ষিত ফল পাচ্ছি না। কারণ নদী যখন পানি যখন প্রবাহিত হওয়া শুরু করে, তখন যে এই জলবায়ু পরিবর্তনের ফলে তাহলে আমাদের বহু রকমের সমস্যার সৃষ্টি হচ্ছে। তো আমাদের এই জলবায়ুর পরিবর্তন, জলবায়ুকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে, চেষ্টা করতে হবে, সেইভাবে সবাইকে থাকতে হবে। তো ক্লাসের আমার শেষ দিকে পৌঁছে গেছি। তো তোমাদের বলবো যে তোমরা বাসায় এই টেক্সটটা সুন্দর করে বারবার পড়বে, দেখবে বারবার পড়লে তোমরা অবশ্যই বুঝতে পারবে। আর আমাদের এই লাইভ ক্লাসগুলো তোমরা ফলো করবে, মাঝে মাঝে এই নিজেদের পরীক্ষা নিজেরা দিবে। এর থেকে যে সমস্ত এইগুলো তোমাদের মনে হয় সেগুলো আন্ডারলাইন করে করে পড়বে। নিজেরা প্রতিদিন চেষ্টা করবে প্রত্যেকটা বই যেন একবার তোমরা টাচ করতে পারো, এভাবে করবে। আর সেইভাবে তোমাদের পরীক্ষার প্রস্তুতি নাও। তোমরা ভেবো না যে তোমাদের পরীক্ষা হবে না, যেহেতু আমরা ক্লাস নিচ্ছি তোমাদের পরীক্ষা হবে, সেই রকমভাবে প্রস্তুতি নেবে। সবাইকে আবারও ধন্যবাদ দিচ্ছি এই লাইভে থাকার জন্য, অনলাইন ক্লাসে থাকার জন্য। তোমরা আগামীতে আবার ক্লাস নেবে। আমাদের পরবর্তী যে পড়া আমরা বাংলাদেশের জনসংখ্যা পরিস্থিতি, তোমরা বাসায় টেক্সট বুকটা ভালো করে পড়বে, বারবার পড়বে। তারপরে আমাদের আলোচনা হবে, আমাদের আলোচনাটাও তোমরা আগামী সপ্তাহে আবার শুনবে, দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ।